দীর্ঘদিন আরামবাগের দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে। গত লোকসভা নির্বাচনের পর থেকেই দলও তাকে তেমন কোনো বড় দায়িত্ব দেয়নি। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও তিনি আরামবাগের কোনো প্রার্থীর হয়ে তেমনভাবে প্রচারে নামেননি। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে আরামবাগবাসীর মনে রয়ে গেছে তাকে নিয়ে নানান প্রশ্ন। তিনি কি এখনও তৃণমূলেই আছেন, নাকি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, নাকি আগামী দিনে তাকে বিজেপি বা অন্য কোনো দলে দেখা যাবে? এরকমই অনেক প্রশ্ন নিয়ে আমরা তার মুখোমুখি হয়েছিলাম। এখন শুনুন তিনি এই বিষয়ে কি জানালেন। ম্যাডাম, অনেকদিন পর আরামবাগে দেখতে পেলাম আপনাকে। এতদিন কোথায় ছিলেন? প্রচারে দেখতে পাওয়া যায় না। প্রথমে সকলকে আজকে ফলহারি আমাবস্যার কালী পুজোর দিনে শুভেচ্ছা জানাই। আমি আমার বাড়িতে মাঝে মধ্যে করেই আসি, যেরকম আমার ছেলেমেয়ের কালকে স্কুলে ছুটি পড়ে গেল, এবার আজ থেকে আবার আরামবাগে আসা। এই কামারপুকুরে গেছিলাম, মহারাজের কাছে আশীর্বাদ নিলাম। ওখানে আমাদের আরামবাগ পৌরসভার চেয়ারম্যান তার সপরিবারকে নিয়েও গেছিলেন, সেখানেও আমাদের সাথে বেশ ভালো কথা হলো সমীর ভান্ডারী দার সাথে। তো আমি আরামবাগ বরাবর আসি, এটা আমার কি বলবো বাড়ি। এখানে আমার পুজো হয়, এখানের মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক। মানুষ 10 বছর কাজ করার সুযোগ দিয়েছে, কাজ করেছি, কোনো রাজনীতির রং দেখিনি, সবার জন্য কাজ করেছি। কারণ যেদিন সংবিধানের যে শপথ পাঠ করেছিলাম, আমাদের যে শপথ পাঠ করা হয়েছিল, তার মানে হচ্ছে যে আমরা সকলের জন্য কাজ করব। আমি যতটা পেরেছি আমি কাজ করেছি আমার এখতিয়ারের মধ্যে থেকে। কিন্তু আপনাকে তো বিধানসভা বলুন, লোকসভায় বলুন, কিন্তু আপনাকে আরামবাগে প্রচারে দেখা যায়নি। আপনি কি আদৌ তৃণমূলটা করছেন? দেখুন, এই উত্তর তো আমাদের জেলার যারা কর্তৃপক্ষ, যারা হায়ার অথরিটি, তারা বলতে পারবে। আমি কলেজ রাজনীতি থেকে উঠে আসা মেয়ে, তো আমরা রাজনীতিটা আমার কাছে কিন্তু পেশা নয়, রাজনীতিটা আমার কাছে একটা নেশা। এবং রাজনীতির জন্য যখনই আমাকে যেভাবে কাজ করতে বলবে, মানুষের পাশে থেকে যে ধরনের সেবাতে আমাকে ইনভলভ করবে, আমি কিন্তু আমার ইনভলভমেন্ট 100% দেব। আমি কিন্তু 2014 সালে যখন দাঁড়িয়েছিলাম, তখন আমার ছেলের বয়স মাত্র 4 বছর ছিল। এই আরামবাগেরই কিছু সাংবাদিক বলেছিলেন, ম্যাডাম আপনি কি আরামবাগে সময় দেবেন? আমি কিন্তু 10 বছর মানুষের পাশে থেকে কাজ করেছিলাম, কারণ আরামবাগ আমার কাছে একটি বৃহত্তম পরিবার। আর যখন 2010 সালে প্রথম ভোটে দাঁড়িয়েছিলাম, তখন আমার সেই ছেলের বয়স মাত্র 3 মাস ছিল। তো আমার কাছে কিন্তু মানে আমরা কলেজ রাজনীতি, ছাত্র রাজনীতি থেকে দেখেছি যে রাজনীতিতে মানুষের পাশে থেকে কতটা আমরা মানুষের যে পিছিয়ে পড়া মানুষ, যাদের ওপর নিপীড়ন হচ্ছে, তাদের আমরা কি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সেখানে আমার আওয়াজ যতদূর পারবো আমি কিন্তু তাদের তাদের কণ্ঠস্বর হয়ে আমি আওয়াজ তুলবো। লোকসভায় যখন আপনি টিকিট পেলেন না, আপনার নাম যখন ঘোষণা হলো না, তৃণমূলের দলীয় যারা আরামবাগ মহকুমার বাইরেও যারা নেতারা আছেন, তারা নাকি আপনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। কোথাও কি মনে হয়েছিল যে আপনি ভালো কাজ না খারাপ কাজ করেছেন? তারা কেন হয়েছিল সরব? দেখুন, এটা তো তারা বলেছে, তার উত্তর তারাই দিতে পারবে। কিন্তু এইমাত্র লোকোত্তরানন্দ মহারাজই আমাকে বোঝালেন, সমীর ভান্ডারী দাও পাশে ছিলেন, যে পৃথিবীতে ঈশ্বর ভালো আর মন্দ দুটো বানিয়েছে, মন্দ বানিয়েছে তাই ভালো আছে, তাহলেই ভালোর গুরুত্ব আছে। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। এটার উত্তর তারাই দিতে পারবে, কারণ আমি কিন্তু আমার 100% সবসময় দিয়েছি, এবং আমি কিন্তু আমার লয়্যালটি 100% যখন যেখানে কাজ করেছি সেখানে কিন্তু 100% দিয়েছি। দুর্গাপুজো হচ্ছে আমার দুর্গাপুজো এই দুর্গাপুজো আমার না, এই দুর্গাপুজো হচ্ছে মায়ের পুজো, মা দুর্গার পুজো, আরামবাগবাসীর পুজো, পারুল মিলন মঞ্চের পুজো। তো এই পুজো তো 100 বার হবে, এবং এই
আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আরামবাগবাসীকে আমন্ত্রণ রইল, আপনাদের যারা সাংবাদিক বন্ধু রয়েছে তাদের আমন্ত্রণ রইল, কারণ আমি তো বেশি কাটফাট ছাপাই না, আমি এই ফ্যান্সি জিনিসগুলো পছন্দ করি না। পুজো মানে সাবেকিয়ানা, ভালোবাসা, মিলন, এইটাই হচ্ছে পুজোর মেন থিম, মেলবন্ধন হওয়া দরকার। রাজ্য তো পুরো গেরুয়া ঝড় হয়েছে, কারণটা কি মনে হচ্ছে? আপনাকে প্রচারেও দেখা যায়নি, সেই কারণে কি আপনি আগে থেকে বুঝতে পেরে গেছিলেন যে রাজ্যে গেরুয়া ঝড় উঠতে চলেছে? দেখুন, আমি একটা কথা বলি, এই ম্যান্ডেটটা মানুষের ম্যান্ডেট, বাংলার মানুষ এই ম্যান্ডেট দিয়েছে, এটা বাংলার মানুষের উপর ছেড়ে দিলাম। কেন দিয়েছে, কিসের ভিত্তিতে দিয়েছে, অনেক ধরনের বিতর্ক আছে, মেশিন বিতর্ক আছে, আমি তার মধ্যে যেতে চাই না। পশ্চিমবঙ্গে 2011-র পর বাংলার মানুষ বদল এনেছিল, কাজ করা হয়েছে, সাংসদ হিসাবে 10 বছর কাজ করেছি। এবার যারা নতুন নির্বাচিত হয়েছে, আমি তাদের একটাই মেসেজ দিতে চাই যে মানুষ আপনাদের জিতিয়েছে, মানুষের সাথে আপনারা দুর্ব্যবহারটা করবেন না, মানুষদের ঘর ছাড়া করবেন না। আপনাদের তো মানুষ জিতিয়েছে, তাহলে আপনারা মানুষকে কাজটা করে আপনারা দেখিয়ে দিন। আগে হুগলি ডিএম অফিস থেকে আরামবাগ আসতে মানুষের অন্নপ্রাশনের বাদ বেরিয়ে আসতে এত বাজে রাস্তা ছিল, সেই জায়গাতে কিন্তু আজকে আমরা 4 লেন করে দিয়েছি। এবং আমি আজকে বলতে চাই যে আমাদের এই আরামবাগ সাব ডিভিশনের যে বিজেপির বিধায়করা যারা জিতেছেন, তারা কিন্তু আজ বিজেপির বিধায়ক নয়, তারা কিন্তু জনগণের বিধায়ক। তাদের এই নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে আপনাদেরও একটা দায়িত্ব আছে যে যদি পূর্বে কেউ অন্যায় করে থাকে, সেই অন্যায়টা আপনারা কিন্তু করবেন না, আপনারা কিন্তু মানুষকে ঘর ছাড়া করবেন না। আজকে অনেক মানুষ ঘর ছাড়া রয়েছে, অনেক মানুষ আতঙ্কে রয়েছে। আজকে সেই জায়গাতে একটা সুন্দর পরিস্থিতি, কারণ এই আরামবাগের মাটি কিন্তু অত্যন্ত উর্বর মাটি, এই আরামবাগের মাটি কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মাটি, এই আরামবাগের মাটি কিন্তু রাজা রামমোহন রায়ের মাটি। এবং এই আরামবাগের মাটিতে দাঁড়িয়ে নেতাজি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তার যখন তিনি দেশ স্বাধীন হয়নি, তখন কিন্তু তিনি তার অনেক কার্যকলাপ করে গেছেন আমাদের গোঘাটের বুকে, আরামবাগের বুকে। তাই আমি বলতে চাই যে এখানে মানুষকে যাতে ডিস্টার্ব না করা হয়। বিজেপি বারবার তো অভিযোগ তুলছে যে 2021-এর পর তাদের কর্মীরা ঘর ছাড়া হয়েছে, মৃত্যু হয়েছে। দেখুন, অভিযোগ তো যে কেউ করতে পারে, কিন্তু এটাও বিজেপি কেউ বলছে না। যখন আমি 2023 সালে পঞ্চায়েত ভোট যখন হচ্ছে, আমি তখন সাংসদ, আমি একটা পার্টিকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু এই বিজেপির ক্যান্ডিডেটের ব্যালট বক্স হারিয়ে গেছিল। আপনারাই সংবাদ মাধ্যমে কিন্তু খবর করেছিলেন। আমার হাজবেন্ড রিষড়া পৌরসভার এক্স ভাইস চেয়ারম্যান 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তখন কিন্তু উনি বিজেপির সেই কাউন্টিং বক্সটাকে নিয়ে এসে উদ্ধার করার পর সেই বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য জেতে। তাহলে এইটা কেন বিজেপি বলছে না? দেখুন, একটা কথা হচ্ছে না, অনেকে বলছে না ঝড় উঠেছে, সুনামি উঠেছে, আরে আপনারা কাজের মধ্যে দিয়ে আনুন না, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিছু কিছু জিনিস এগুলো বলতে হয় যে আমরা যখন একটা পদে বসে যাই না, তখন কিন্তু আমরা কোনো পার্টির থাকি না, তখন আমরা জনগণের থাকি, আমরা জনগণের কাছে দায়বদ্ধ, পার্টির কাছে নই। বিজেপিতে কি যোগদান করবেন? মানে কি মনে হচ্ছে, করবেন? দেখুন, আমি একটা কথা বলি যে রাজনৈতিক দলে কোনো ইফ অ্যান্ড বাটস থাকে না, কিন্তু এই মুহূর্তে এখন টোটালি আমি আমার অ্যাডভোকেসির ওপর ফোকাস দিয়েছি। তার মধ্যে দিয়ে মানুষ যেখানে যেখানে আমার সাথে যোগাযোগে আছে, তারা আমার থেকে লিগ্যাল পরামর্শ চাইছে। আমার যেইটুকুনি, আমি তো আর এখন অনেক সিনিয়র পৌঁছইনি, আমি আমার অ্যাডভোকেসি প্র্যাকটিস আরম্ভ করেছি, তার মধ্যে দিয়ে আমি এখন মানুষের সাথে যুক্ত রয়েছে। এর বাইরে পরবর্তী সময় এখন তো ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট অ্যান্ড টু আর্লি টু সে। দেখা গেছে যে রামনবমীর দিনকে আপনার স্বামী তিনি জয় শ্রীরাম এবং বলে তারপর রামের যে পতাকা নিয়ে আমরা দেখেছি। এটা কোথাও কি একটা জায়গায় মনে হচ্ছে যে আগে থেকেই আপনাদের বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, সেই কারণে আমি প্রচারে বেরোইনি এরকম?
দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি একটা কথা বলেছিলেন, রাজনীতি আর রাম দুটো আলাদা জিনিস। আর আমরা যেখান থেকে যখন 2010 সালে তখনও সিপিএম এর জামানায় আমরা কিন্তু সেই সময় কিন্তু ভোটে জিতে এসেছি, আমরা কিন্তু দল বদলে আসিনি, আমরা কিন্তু লড়াই করে এসেছি। এবং সেই সময় থেকে তার আগের থেকে যতদিন ধরে রিষড়া পৌরসভায় রিষড়া এলাকায় রামনবমীর মিছিল হচ্ছিল, তখন সিপিএম এর জামানায় বলুন বা তৃণমূলের বলুন বা এই এখনো বলুন, তখন থেকে কিন্তু প্রত্যেকটা মিছিলে আমার হাজবেন্ড শুধু থাকেন তাই নয়, যত ছট পুজো প্রোগ্রাম হয় সেইখানেও আমার হাজবেন্ড থাকে। আমরা সেকুলার ইন্ডিয়ায় বাস করি, ভারতের সংবিধান বলে দিচ্ছে যে ইউ হ্যাভ টু বি সেকুলার, কোন রাজনেতার কোনো রং হতে পারে না, হি অর শি শুড বি সেকুলার। এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের স্পিরিট, এটা আত্মা। ইউ ক্যানট টেক ইট অ্যাওয়ে ফ্রম এনি ইন্ডিয়ান সিটিজেন। এন্ড মাই হাজবেন্ড, উই আর ল অ্যাবাইডিং সিটিজেন। আমাদের যেখানে আমরা সব জায়গাতে যাই, আমরা এই আমাদের শ্রীরামপুরে জগন্নাথ মন্দির হয় সেখানেও আমরা সেই রথযাত্রাতে যাচ্ছি। কিন্তু যেটা ফোকাস করে কিছু মিডিয়া মাধ্যম দেখিয়ে দিচ্ছে, কিছু দুষ্টু মাধ্যম, না, আমরা সবেতে, আমার হাজবেন্ড রামনবমীতেও যায়, আমার হাজবেন্ড আরামবাগের পুজোতেও থাকে, আবার আমার হাজবেন্ড ছট পুজোতেও থাকে, আবার জগন্নাথ টানেতেও থাকে। তৃণমূল কি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এই বিগত 2-3 বছর? দেখুন, আমি এটা নিয়ে তো এইটা তো হায়ার অথরিটি বলতে পারবে, আমার কিছু বলার নেই। আমি অপরূপা পোদ্দার আছি, আরামবাগের মানুষকে 10 বছর সাংসদ হিসাবে পরিষেবা দিয়েছি, রিষড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন 5 বছর কি কাজ করেছি সেটা রিষড়া পৌরসভার মানুষ বলবে। তাই আমি এর উত্তর কিন্তু হায়ার অথরিটি এবং ডিস্ট্রিক্টের লোকেরা বলতে পারবে, আমি আমার জায়গায় ঠিক আছি। নতুন মুখ্যমন্ত্রী কি বলবেন? শুভেন্দু বাবু আপনাদের সঙ্গে এককালীন ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কি বলবেন তার জন্য? দেখুন, যিনি নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন, যখন আমি 2014 সালে আরামবাগ থেকে জিতে লোকসভায় যাই, তখন উনি তখন সাংসদ ছিলেন। এবং তার আগে আমার হাজবেন্ড যখন ছাত্র পরিষদ করতেন, তখন শুভেন্দুদা মেদিনীপুরে ছিলেন, আমার হাজবেন্ড হুগলি ছিলেন, সজলদা নর্থ কলকাতা ছিলেন, সম্রাট তপাদার নর্থ 24 পরগনা ছিলেন। তো ইনারা তো প্রথমে একটা কংগ্রেসি পরিবারে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে এগুলো আলাদা জিনিস। কিন্তু উনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি বাংলার মানুষের জন্য কাজ করুন। এবং উনি অনেক কথা আমরা মিডিয়া মাধ্যমে দেখছি, উনি যেটা বলছেন সেটা করুন, তাহলে বাংলার মানুষ, আসলে দেখুন, বাংলা তো 2014 সালের পর থেকে বাংলার মানুষ কিন্তু বঞ্চিত, সেই বঞ্চনার থেকে যেন বাংলার মানুষ আর ডবল ইঞ্জিন সরকারেও বঞ্চনার শিকার না হতে পারে। বাংলার কৃষকরা যেন ন্যায্য দামে সারের দাম পায়, আলুর দামটা যেন ঠিক পায় চাষিরা, বাংলার খেটে খাওয়া মজুর যারা আছেন, ক্ষেত মজুর যারা আছেন, তারা যেন ঠিক তাদের শ্রমের দাম পান। আর যারা পরিযায়ী শ্রমিক, যাদের জন্য আপনারা দিন রাত ঘুমোতে পারেননি, তাদের কথাটা কিন্তু দয়া করে ভাববেন, তাদের জন্য আপনারা ঘুমোতে পারেননি, আপনারা ভাববেন, এবং এদের যাতে ইকোনমিক্যালি এরা আপলিফট হয় এটা নিশ্চয়ই দেখবেন। আর ল অ্যান্ড অর্ডার, শান্তি বাংলাকে, কারণ এই বাংলা স্বাধীনতা আন্দোলন এর একটা পিঠ বলতে পারেন। এই মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার মাটি, ক্ষুদিরামের মাটি, বিদ্যাসাগরের মাটি, এটা কিন্তু আমি বলবো একটু যেন মাথায় থাকে। তাহলে ওনারাও তো কংগ্রেস পরিবার থেকে তৃণমূলের পর বিজেপিতে যোগদান করেছে, আমরা কি আগামী দিনে এরকম কিছু দেখতে চলেছি? আমি তো বললাম যে এখন আমরা দেখবো যে বাংলার মানুষের জন্য ওনারা ডবল ইঞ্জিন সরকারে কতটা কাজ করছেন। বাংলার মানুষ হচ্ছে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কারণ হচ্ছে নেতা হওয়া, আমি বললাম না, রাজনীতিটা আমার পেশা নয়, এটা আমার নেশা। যারা পেশা তারা হয়তো এত কিছু ভাববে, কিন্তু এখন আমাদের নেশা একটাই যে কৃষকরা যেন আলুর দামটা ঠিক পায়,
কৃষকরা যেন তাদের সন্তান পরিবার নিয়ে বেঁচে থাকতে পারে, যেই পরিযায়ী শ্রমিকদের জন্য যারা ঘুমোতে পারেনি সারা রাত, তারা যেন এই পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গের বুকে চাকরিটা দেয়, রেলের ভ্যাকেন্সি গুলো যেন ফিল আপ হয়, এগুলো আমরা চাইছি। ইনারা বলেছেন আমরা করব, উই আর ওয়েটিং টু সি দ্য গুড রেজাল্ট অফ ইট। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।